বিদায় নিয়েছে। আমরা দুঃখ, আমরা সেই মায়ের রুহের মাগফিরাত কামনা করি, তিনি যেন জান্নাতে অধিষ্ঠিত হন, এই দোয়া আমরা করি। আমরা দেশে সর্ববৃহৎ কামের সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আজ সরাসরি খুলনা দিঘলিয়া উপজেলা থেকে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের প্রাণ আমাদের ম্যাডাম খালেদা জিয়ার যে মৃত্যুবরণ করেন, তার আত্মার মাগফিরাত কামনায় আজকে দিঘলিয়া থেকে দেখতে পাচ্ছেন সরাসরি তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা। সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের রূপসা দিঘলিয়া নয়নের মণি জননেতা জনাব আজিজুল বারী হেলাল। সারাটি জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছে। দেখতে পাচ্ছেন উপস্থিত আছেন জননেতা জনাব আজিজুল বারী হেলাল ভাই। জীবন বাজি রেখেছে, বছরের পর বছর জেল কেটেছে। সামনে তার ছোট পুত্র আরাফাত রহমান কোকে হত্যা করা হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যা করার উদ্দেশ্যে বহুতল ভবন থেকে ফেলে দেওয়া হয়েছে। এমন কোন অত্যাচার নাই যা জিয়া পরিবারের উপর দিয়ে বয়ে যায়নি। তারপরেও গণতন্ত্রের পথ অবিচল থেকে আমাদের নেত্রী, আমাদের মা, তিনি লড়াই চালিয়ে গিয়েছেন। লড়াই দেশের মানুষ ভোট অধিকার পাবে, গণতান্ত্রিক অধিকার পাবে, মানুষ তার কথা বলতে পারবে, মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারবে। দেখতে পাচ্ছেন সরাসরি খুলনা দিঘলিয়া থেকে কিছুক্ষণের মধ্যে বক্তৃতা রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আজিজুল বারী হেলাল ভাই। দেশের মানুষের জন্য, এই দেশের জন্য, আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার যে আলোচনা করবেন কিছুক্ষণের মধ্যেই। দেখতে পাচ্ছেন আপামর মহিলারা এবং জনসাধারণ বসে আছে অধীর আগ্রহে ভাইয়ের আলোচনা শোনার জন্য। গণতন্ত্রের প্রাথমিক ধাপ হিসেবে 12 তারিখে ইলেকশন। আমরা প্রত্যেকে সেই ইলেকশনে, সেই নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত হব এবং ভোট দিতে যাব। প্রত্যেকের কাছে এটাই আমাদের প্রত্যাশা যে আমরা প্রত্যেকে ভোট কেন্দ্রে হাজির হয়ে যাব এবং সকাল সকাল হাজির হয়ে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, যে স্বপ্ন নিয়ে আমাদের নেত্রী, আমাদের মা কবরবাসী হয়েছেন, তার স্বপ্নকে আমরা পূরণ দেব, বাস্তবে রূপদান করব। এই প্রত্যাশার জন্য আমরা মাঠে ময়দানে প্রত্যেক দিন মানুষকে সজাগ করছি যেন প্রত্যেকে তাদের ভোট অধিকার প্রয়োগ করেন। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে দীর্ঘ নির্বাসন জীবনে থেকে বাংলাদেশে এসেছেন, আমাদের মাঝে ফিরে এসেছেন। আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়েছে, জনগণ যে দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব যেন উনি শতভাগ এদেশের মানুষের জন্য পালন করতে পারে। মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে শতভাগ পূরণ করতে পারে। তার জন্য সবাই তারেক রহমান হাতকে শক্তিশালী করুন। সকাল সকাল যে ধানের শীষে ভোট দিবেন, আমাদের নেতা কে তারেক রহমান, আমরা তার নেতৃত্বে পুরো বাংলাদেশ। আর আমাদের খুলনা 4 আসনের যে নেতা, আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের ভবিষ্যতে যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি যে সেই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নতি করবে, মিল কলকারখানা খুলে দিবে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এই এলাকার মানুষের জনজীবনে আমূল পরিবর্তন আসবে, মানুষের যে অভাব অভিযোগ এর থেকে বেরিয়ে আসবে। এর জন্য আমরা একজন নেতার পিছনে সব সময় আদর্শিক একজন নেতা, যার পিছনে আমরা সবাই ঐক্যবদ্ধ, সে নেতা হলো আজিজুল বারী হেলাল। যদি আমরা ধানের শীষকে বিজয়ী করতে পারি, যদি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে বিজয়ী করতে পারি, তাহলে আজিজুল বারী হেলালকে যদি ভোট দিয়ে বিজয়ী করতে পারি, তাহলে আমরা যে স্বপ্ন দেখছি বেকারত্ব দূর হবে, আমাদের এলাকার মানুষ কাজ কাম পাবে, বন্ধ মিল কলকারখানা চালু হবে, তাহলে আমাদের সে স্বপ্ন বাস্তবায়িত হবে। আমাদের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার জন্য
12 তারিখে আমাদের সামনে সুযোগ এসেছে, আমরা যোগ্য নেতাকে ভোট দিই, যোগ্য নেতাকে বেছে নিই, যার নেতৃত্বে রূপসা তারকদার পুরো এলাকার মানুষ ঐক্যবদ্ধ, পুরো এলাকার মানুষ একটি আওয়াজ তুলেছে। 12 তারিখ সকালবেলা ধানের শীষের বসবে বেলা, 12 তারিখ সকালবেলা ধানের শীষের বসবে বেলা। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। যে ভোটের জন্য 17টি বছর আমরা মুখিয়ে রয়েছি, 17টি বছর আমরা আমাদের মতামত প্রয়োগ করতে পারি নাই, আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি নাই। যারা তরুণ তারা জানেই না যে ভোট কি, ভোট কিভাবে দিতে হয়, ভোট কেন্দ্রে গেলে ভোট দেওয়া যায়, এরা তো জানেই না। এবারই তারা প্রথম ভোট দেবে স্বাধীনভাবে, এই প্রত্যাশা নিয়ে তরুণ সমাজ মুখিয়ে আছে। আপনারা সবাই 12 তারিখের নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে, বিশেষ করে মা বোনেরা যারা এখানে এসেছেন, প্রত্যেককে আমরা বিনীত আহ্বান জানাচ্ছি, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, এই দেশের সার্বভৌমত্বের স্বার্থে, এই দেশের গণতন্ত্রের স্বার্থে আপনারা প্রত্যেকে আমাদের নেতা আজিজুল বারীকে ভোট দিন, ধানের শীষকে ভোট দিন, তারেক রহমানকে ভোট দিন। বিজয় ইনশাআল্লাহ অবশ্যম্ভাবী। আল্লাহ চাইলে আমরা 12 তারিখের নির্বাচনে বিজয়ী হব, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এখন আপনাদের সামনে আমি একটু বলি, 7, 8, 9 যারা মহিলা নেত্রী ভাইকে প্রধান অতিথির উদ্দেশ্যে বলি, ভাই এরা একদিনের নোটিশে গতকাল দুপুরের থেকে আজকে দুপুরের মধ্যে এই লোকের উপস্থিতি করেছে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রূপসা তারকদার দিগলিয়ার কৃতি সন্তান, আমাদের আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন জনাব আজিজুল বারী হেলাল ভাই। বক্তব্য রাখছেন জনাব আজিজুল বারী হেলাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের সেনাটির সরিষাপাড়া গ্রামের আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা এই অপরাহ্নে, এই যে বিকাল গড়িয়ে এখন সন্ধ্যার দিকে ধাবিত হচ্ছে, এমন একটা সময়ে আপনারা এখানে একত্রিত হয়েছেন একটা উদ্দেশ্যকে লক্ষ্য করে। উদ্দেশ্যটা হলো আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আমাদের দেশের ঐক্যের প্রতীক হিসেবে যিনি বিবেচিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি পরলোকে বাড়ি জমিয়েছেন তার আত্মার মাগফিরাত কামনার জন্য। শুধু এই সেনহাটি গ্রামের এই সর্ষেবাড়ি গ্রাম থেকে নয়, বাংলাদেশের প্রান্তর থেকে প্রান্তরে, বাংলাদেশের আনাচে কানাচে, পাড়ায় মহল্লায় এমন কোনো জায়গা নেই মানুষ আমাদের আপনাদের এই নেত্রীর জন্য দোয়া করছে না, এমন কোনো জায়গা নেই। এমনকি বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নেই, আপনি বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, জামাত বলুন, জাতীয় পার্টি বলুন, সবাই এই নেত্রীর জন্য দোয়া করছে। তিনি এমন একজন নেত্রী যে মানুষের, গণমানুষের ঐক্যের প্রতীক। এই নেত্রীকে অনেকে বিভিন্ন অভিধায় অভিষিক্ত করেন, তাদের মনের আকুতি দিয়ে, মনের ভালোবাসা দিয়ে বেগম খালেদা জিয়াকে নামকরণ করেন। কখনো তাকে আপসীন নেত্রী বলেন, কখনো বলেন মা মাটি মানুষের নেত্রী, কখনো বলেন গণতন্ত্রের মানুষ কন্যা, কখনো বলেন বাংলাদেশের
আফ্রো-এশীয় গণমানুষের নেত্রী, কখনো বলেন দেশ নেত্রী। আমি যখন ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন আমরা এই নেত্রীকে বলতাম আপসীর দেশ নেত্রী। তিনি ঘোষণা করতেন, স্লোগান দিতেন, আমরা বলতাম হটাও এরশাদ, বাঁচাও দেশ, খালেদা জিয়ার নির্দেশ। আমরা এইভাবে বিভিন্ন অভিযান অনুষ্ঠিত করতাম এই নেতৃত্বে। বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নেই যে এই নেত্রীর জন্য দোয়া করেনি। এবং আপনারা দেখেছেন, যারা এই নেত্রীকে বিপর্যস্ত করতে চেয়েছিল, যারা এই নেত্রীকে অমর্যাদা করতে চেয়েছিল, তারা ইতিহাসের আস্থা থেকে বিক্ষিপ্ত হয়েছে। আর আল্লাহ যাকে সম্মান দেন, তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না। আল্লাহ বলছেন, আমি মানুষকে ইজ্জত দেই, আমি মানুষকে ইজ্জত কেড়ে নিই। আল্লাহ যাকে ইজ্জত দিয়েছেন, তার ইজ্জত কেউ কখনো নষ্ট করতে পারবে না। আমাদের নেত্রীকে বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী, তাকে মহান রব্বুল আলামিন যে ইজ্জত দিয়েছেন এই ইহজগতে, এই জগতে যে ইজ্জত দিয়েছেন, আমরা দোয়া করব আমাদের নেত্রীকে আল্লাহ পরলৌকিক জগতেও একই রকম, এর থেকেও বেশি মর্যাদা এবং সম্মান দেবেন। এখন বক্তব্য হলো, কেন আমাদের এই নেত্রীর এই মর্যাদা, কেন আল্লাহ তাকে এত সম্মান দিলেন, কেন তাকে আল্লাহ এত মর্যাদা দিলেন, ইজ্জত দিলেন? আপনারা জানেন, আমি 1981 সালে আমাদের নেত্রী প্রথম রাজনীতিতে আসেন। 1982 সালে এই বেগম খালেদা জিয়া প্রথম বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 1984 সালে তিনি প্রথম বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এখানে যারা সিনিয়র সিটিজেন আছেন, যারা মুরব্বীজন আছেন, তারা জানেন যে বেগম খালেদা জিয়া যখন রাজনীতিতে অবতীর্ণ হয়েছিল, তখন বাংলাদেশে একটা কঠিন স্বৈরাচার, কঠিন স্বৈরাচার আপনার জগদ্দল পাথরের মতো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চেপে বসেছিল। এবং রাজনৈতিক দলগুলো, তৎকালীন রাজনৈতিক দলগুলো, শুধু আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, শুধু আওয়ামী লীগ বা জামাত না, ইভেন বিএনপিও, সমস্ত রাজনৈতিক দলগুলো তখন দল বদলের একটা হিড়ি, সংক্রামক ব্যাধির মতো এক চারিদিকে ছড়িয়ে পড়লো। মানে শরণার্থীরা যেমন এক শিবির থেকে আর এক শিবিরে যায়, এইরকম রাজনৈতিক দলগুলো দল বদল শুরু করলো। সবাই ওই হোসেন মোহাম্মদের সাথে স্বৈরাচার, তার পদতলে যায়, তা আশ্রয় দিতে লাগলো সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। আমার এই বক্তব্য যারা শুনছেন, যারা 80-র দশকে রাজনীতি করতেন, আমার এই নেতৃবৃন্দ যারা চেয়ারে বসে আছেন, তারা 80-র দশকে রাজনীতি করতেন। আমার পেছনে যে মুরব্বীরা আছেন, তারাও 80-র দশকে রাজনীতি করতেন। তারা সবাই জানেন, এমন কোন জাতীয় নেতা নেই যে দল ছেড়ে আমরা এরশাদের ওই স্বৈরাচারের পদতলে আশ্রয় দেয়নি। কিন্তু দেশের মানুষ প্রতিবাদ করেছিল, দেশের মানুষ কিন্তু ঈশ্বর শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। আর ঠিক তখনই বেগম খালেদা জিয়া সমস্ত জনগণের কণ্ঠস্বরকে নিজের কণ্ঠস্বরে ধারণ করলেন। আর তাই দেশবাসী তাকে দেশ নেত্রী উপাধিতে ভূষিত করলেন। শুরু হলো আন্দোলন এবং সংগ্রাম। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা বলতাম, হটাও এরশাদ, বাঁচাও দেশ, খালেদা জিয়ার নির্দেশ। তখন মনে আছে সবার 1988 সাল, ফিলিপাইন নামে একটি রাষ্ট্র আছে, ফিলিপাইন। সেই ফিলিপাইনে একজন স্বৈরাচার ছিল এরশাদের মতো, তার নাম ফার্নান্দো মার্কোস। এই মার্কোসের বিরুদ্ধে ওই ফিলিপাইনের একজন নেত্রী ছিল, তার নাম ছিল অ্যাকুইনো কোরাজান। এই মার্কোসের বিরুদ্ধে এই কোরাজান আন্দোলন সংগ্রাম করে তাকে পদত্যাগে বাধ্য করেছিল।
মানুষকে। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান দিতাম, বাংলার কোরা যান খালেদা জিয়া লৌ সালাম। এইভাবে তিনি জনগণের, ছাত্রদের, শিক্ষকদের মনে স্থান পেয়েছিলেন। আমার স্লোগানে মুখরিত করতাম, বাংলার কোরা যান খালেদা জিয়া লৌ সালাম। এবং তিনি সমস্ত জনগণের হৃদয়কে নিজের হৃদয়ে ধারণ করে তিনি বাংলাদেশের গণমানুষের নেত্রী হলেন এবং সর্বশেষে এরশাদ পদত্যাগে বাধ্য হয়েছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। বেগম খালেদা জিয়া 1991 সালের নির্বাচনে আপনারা সবাই জানেন, অনেকে বলেছিল যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। 91 সালে যারা নির্বাচনের ইতিহাসটা জানেন, আমার বড় ভাইয়েরা, আমার বন্ধুরা যারা জানেন, আমার মায়েরা যারা জানেন, অনেকে বলেছিল। কিন্তু একমাত্র নেত্রী বেগম খালেদা জিয়া বলছিল, এই দেশের জনগণ অবশ্যই আমাকে সমর্থন দেবেন এবং সবচেয়ে বেশি আসলে জয়লাভ করে বেগম খালেদা জিয়া নিজেই 5টি আসলে জয়লাভ করেছিল। বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসলে জয়লাভ করে প্রথমবারের মতো ক্ষমতা আসছে 91 সালে গণতন্ত্র উত্তরণের পরে। সেবার ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে বাংলাদেশের প্রেসিডেন্ট দিতে পারতেন, কারণ তখন বাংলাদেশের ব্যবস্থা ছিল এরকম যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সরকার হবে প্রেসিডেন্টের নেতৃত্বে। কিন্তু আমাদের এমপিগণ, আমাদের জনগণ দাবি করলো বেগম খালেদা জিয়ার কাছে যে আমাদের দেশে প্রধানমন্ত্রী শাসিত সরকার দরকার। তখন শুরু হলো, বেগম খালেদা জিয়া নিয়ম করলেন যে পার্লামেন্ট অর্থাৎ প্রধানমন্ত্রীদের শাসন করবেন। তিনি এইভাবে রাজনীতিবিদদের অন্তরে জায়গা করে নেবেন এবং তিনি এসে বললেন যে আমাদের দেশে শতকরা 50% বেশি মহিলা বা নারী, তাদেরকে যদি ক্ষমতায়ন না করা হয় বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। তাই তিনি প্রথম বাংলাদেশের মহিলা মন্ত্রণালয় তৈরি করলেন। মহিলাদের জন্য আলাদা কোনো মন্ত্রণালয় ছিল না, তিনি প্রথম মহিলা মন্ত্রণালয় তৈরি করলেন। সবাই বলে যে পুরুষরা শুধু মুক্তিযুদ্ধ করেছে, 71 সালের মুক্তিযোদ্ধা শুধু পুরুষরা করেছে। বেগম খালেদা জিয়া ইতিহাস থেকে দেখিয়ে দিলেন যে একজন নারী তারামন বিবি, তিনি মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সাথে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তার নাম তারামন বিবি। তিনি বীর প্রতীক উপাধিও পেয়েছিলেন, কিন্তু ইতিহাস থেকে তার নাম মুছে গিয়েছিল। বেগম খালেদা জিয়া তাকে সামনে আনলেন এবং রাষ্ট্রীয় পদকে ভূষিত করে রাষ্ট্রীয় ভাতা দিয়ে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মানিত করলেন। এইভাবে তিনি নারীদেরকে ক্ষমতায়ন করলেন। তিনি প্রথম বাংলাদেশে বিধবা ভাতা চালু করেছেন। আজকে যারা বিধবা ভাতা অনেকে পান, এই বিধবা ভাতা বন্ধনে অনেক অনিয়ম হয়, এটা আমি জানি। এই অনিয়ম ইনশাল্লাহ দূর করা হবে, ইনশাল্লাহ। এই বিধবা ভাতা কিন্তু বেগম খালেদা জিয়া চালু করেছে, কারণ তিনি একজন নারী। তিনি জানেন যে একজন নারী শেষ বয়সে সম্মানিত বন্ধুগণ দেখতে পাচ্ছেন, বক্তৃতা করছেন কি অসহায় অবস্থায় পড়ে, এই জন্য তিনি প্রথম বিধবা ভাতা খুলনা 4 অর্থাৎ উন্নয়নের কারিগর, মা মাটির মানুষের সন্তান, জননেতা জনাব আব্দুল বারী হিলাল ভাই। আপনার অনিয়ম হয় এটা আমি জানি, ইনশাআল্লাহ সেই অব্যবস্থাপনাকে আমরা ঠিক করবো। কিন্তু এই বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এটা বেগম খালেদা জিয়া চালু করেছিল, আপনারা সবাই জানেন। যা আজও বলবৎ আছে, যা আজও চালু আছে। আজকে আমাদের মেয়েরা যে উপবৃত্তি পায়, অর্থাৎ আমাদের কোন নারী যদি সরকারি স্কুলে পড়েন, তিনি চালু করেছিলেন 10ম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়তে পারবে। সেই ব্যবস্থা এখনো চালু আছে। এখন 12 ক্লাস অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়া যায়। এটা বেগম খালেদা জিয়া চালু করেছিলেন। এই সমস্ত করেছিলেন বিধায় তো আল্লাহ তাকে সেই ইজ্জত দিয়েছেন, সেই সম্মান দিয়েছেন। কারণ মানুষের জন্য কাজ করলে আপনি ইজ্জত দেন আর না দেন, আল্লাহ তাকে ইজ্জত দেবেন। এই সমস্ত কাজ করেছেন বিধায় তো আল্লাহ তাকে ইজ্জত দিয়েছেন। বেগম খালেদা জিয়া তিনি এই বিশ্বে, আপনি দেখবেন যে এই বিশ্বে তিনি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।
অর্থাৎ যে সমস্ত দেশে মুসলমানদের যে সমস্ত দেশ আছে, অর্থাৎ মুসলিম অধ্যুষিত দেশগুলোতে বেনজির ভুট্টো হল প্রধানমন্ত্রী, দ্বিতীয় প্রধানমন্ত্রী হল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হল বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে আন্তর্জাতিক বিশ্বে তিনি অনেক কাজ করেছেন। এই যে যখন আমেরিকা ইরাকে আক্রমণ করলো, মুসলিম বিশ্ব থেকে বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছেন যে অন্যায় মেনে নেওয়া যায় না। ইসরায়েলের গাজায় যে হাজার হাজার শিশুকে হত্যা করা হচ্ছে, মুসলমান শিশুদের ফিলিস্তিনিতে হত্যা করা হচ্ছে, বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম স্টেটমেন্ট নেই বেগম খালেদা জিয়া। আজকে দেখেন ভারতের যে ফারাক্কাবাদের ফলে আমাদের দেশ পানিতে শূন্য, পানি নেই, নদীগুলো মরে যাচ্ছে। ফারাক্কাবাদের কুফল আপনারা সবাই জানেন। এই ফারাক্কাবাদের বিরুদ্ধে বাংলাদেশের কোন রাজনীতিবিদ, একমাত্র মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম সবাই শুনেছেন, তিনি প্রথম আন্দোলন করেন যে চলো চলো ফারাক্কা চলো, লং মার্চ। যারা সিনিয়র সিটিজেন আছেন, ৭৬ সালে প্রথম মাওলানা ভাসানী তিনি এই ফারাক্কা মার্চ করে আপনার ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এরপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফারাক্কাবাদের পানি বন্টনের চুক্তি করেন, প্রতিবাদ না করে চুক্তি করেন যে শুক্ল মৌসুমীও বাংলাদেশ বেশি পানি সমান সমান পানি পাবে না, চুক্তি করেন। কিন্তু রাজনীতিবিদ হিসাবে বিশ্বের দরবারে প্রথম প্রতিবাদ করে বেগম খালেদা জিয়া। তিনি 1993 সালে জাতিসংঘে যায়, জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি বক্তব্য রাখেন একজন নারী হিসেবে যে আমি আমার দেশের উপর যে সমস্ত নদী, গঙ্গা নদী, ভাগীরথী নদী, শাখা নদী, পদ্মা, মেঘনা, যমুনা, এই নদীগুলোকে বন্ধ করে দিয়ে ভাগীরথী নদীর উপরে যে ফারাক্কা বাঁধ দেওয়া হয়েছে, এই বাঁধের আমি তীব্র প্রতিবাদ করছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমি আবেদন জানাচ্ছি, আন্তর্জাতিক কূটনীতির কাছে প্রতিবাদ জানাচ্ছি, এই ফারাক্কা বাঁধকে সরিয়ে দিয়ে আমাদের পানির প্রবাহ ঠিক রাখতে হবে। এই প্রথম বাংলাদেশের একজন জাতীয় নেতা যিনি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদ করেছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত সম্মান দিয়েছে যে এত মানুষের কষ্টের বিরুদ্ধে তিনি কথা বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে। এখন আমার বক্তব্য, আমরা সেই নেত্রীর দোয়া মাহফিলে আসি। এখন বাংলাদেশে নির্বাচনী আবহাওয়া বইতে শুরু করেছে, ঠিক না? বাংলাদেশে এখন নির্বাচন, সারা বাংলাদেশে নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে, একটা নির্বাচনী বাতাস, নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সেই বাতাসের ঝাপটা আমাদের দিঘলিয়ার সেনাটিতে এসে পড়েছে। নির্বাচনী হাওয়াতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোন পক্ষে যাবেন আপনারা, কোন পক্ষে যাবেন আপনারা। আমাদের বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে দেখতে চায়। অর্থাৎ পুরনো যত বন্ধ ব্যবস্থা ছিল, পুরনো যত রাগ বিরাগ অনুরাগ হিংসা প্রতিহিংসা সব ভুলে দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একটি দিঘলিয়া গড়ে তুলতে চাই, ঐক্যবদ্ধভাবে একটি সেনাকে গড়ে তুলতে চাই। আমাদের ঐক্য হবে উন্নয়নের স্বার্থে। আপনি রাজনীতিতে বিএনপি করুন, আপনি রাজনীতিতে আওয়ামী লীগ করুন, আপনি রাজনীতিতে জামাত করুন, জাতীয় পার্টি করুন, কমিউনিস্ট পার্টি করুন, এটা আমাদের প্রধান বিবেচ্য বিষয় না। প্রধান বিবেচ্য বিষয় হলো আমাদের দিঘলিয়াকে উন্নয়ন করতে হবে। কিসের উন্নয়ন? আমাদের স্টার জুট মিল বন্ধ হয়ে গেছে, হাজার হাজার মানুষ শ্রমিক বেকার হয়ে গেছে। আমাদের স্টার জুট মিলকে চালু করতে হবে। আমাদের খুলনার সমস্ত জুট মিলগুলো বন্ধ হয়ে গেছে, আমাদের এই লোকগুলো ওই জুট মিলে চাকরি করতো, এই খুলনার জুট মিলগুলোকে আমাদেরকে চালু করতে, কাজ বন্ধ হয়ে গেছে, সেই সেতুর কাজ চালু করতে হবে। আমরা যদি আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারি, আগামী 1 বছরের মধ্যে 1 কোটি মানুষকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব।
আমাদের সবচেয়ে বড় বক্তব্য হলো সমস্ত রকম চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজির যুদ্ধে আমরা দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করব। আজকেও দেয়ারা দৌলতপুর ঘাট, নগরবাড়ি রেলিগেট ঘাটে আমি ঘোষণা দিয়েছি, কোন রকম চাঁদাবাজি যদি কেউ করে, চাঁদাবাজির সাথে যদি কেউ যুক্ত হয়, আমি জানি আমার এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের ঘাটগুলোতে কোনো চাঁদাবাজি বা টোল ট্যাক্স দেওয়া হয় না। নদীর ওই পারে দৌলতপুর ঘাটে আর ওই পাশে রেলিগেট ঘাট, এই সমস্ত ঘাটে শহরের মানুষ ওইখানে আপনারা ট্যাক্সের যন্ত্র বাক্স বসিয়েছে, আপনারা পার পান, আর ওইখান থেকে নাকি ওই পারে কিছু দুষ্কৃতিকারী এই কাজগুলো করে, সন্ত্রাসী কার্যক্রম করে, অতিরিক্ত চার্জ নেই, অতিরিক্ত ট্যাক্স নেই, আমরা জনগণ কিন্তু রুখে দাঁড়াবো। এবং আমিও বলেছি এই সমস্ত ঘাটকে টোল মুক্ত করতে হবে। টোল মুক্ত করে সরকারের খাজনাদার, সরকারের ইজারাদারের প্রয়োজন, সরকারের রাজস্ব প্রয়োজন, গ্রামবাসী সেই টাকা দেবে, কিন্তু কোনো চাঁদাবাজ সন্ত্রাসীকে ওই ঘাট ইজারা দিতে আমরা ইনশাআল্লাহ দেবো না। প্রয়োজনে আমরা গ্রামবাসী টাকা দিয়ে সরকারের কাছ থেকে ইজারা নেব, কিন্তু নদীর ওই পারে যেভাবে মানুষকে আপনি আক্রমণ করছেন, একজন লোক ব্যাগ নিয়ে যাচ্ছে, তার ব্যাগের উপর ট্যাক্স বসাচ্ছেন, একজন লোক মুরগি নিয়ে যাচ্ছে, তার হাঁস মুরগির উপর ট্যাক্স বসাচ্ছেন, একজন টেলিভিশন দিয়েছে, সেখানেও ট্যাক্স বসাচ্ছেন। আমি প্রতিবাদ করেছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে এইগুলো যদি ব্যবস্থা না নেওয়া হয়, আমরা তাকে কিন্তু ওইখান থেকে উৎখাত করে ছাড়বো। আমি কমিশনারকেও বলেছি, পুলিশ কমিশনারকেও বলেছি, আমি বিআইডব্লিউ চেয়ারম্যানকেও বলেছি। সুতরাং আমরা এখানে একটা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত একটা দিগলিয়া গড়ে তুলব। সেনহাটিকে আমরা একটা আদর্শ সেনহাটি হিসাবে গড়ে তুলব। আমরা এও বলেছি যে আমাদের এই মানুষকে ন্যায়বান এবং নীতিবান হওয়ার জন্য ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে জনগণকে। মানুষকে ধর্ম চর্চা বাড়িয়ে দিতে হবে, ধর্মের কাছে মানুষকে ফিরে যেতে হবে নৈতিকতা বৃদ্ধির জন্য, সমাজকে ন্যায়বান করবার জন্য। এজন্য আমাদের সরকার বিএনপি বলেছে যে এবার আমরা সমস্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবদের আমরা রাষ্ট্রীয় ভাতা দেব। মন্দিরের যারা পুরোহিত বা পুরুষ আছেন, ব্রাহ্মণ আছেন, তাদেরকেও রাষ্ট্রীয় ভাতা দেওয়া হবে। সমস্ত ধর্মীয় উপাসনালয়গুলোকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় ভাতা দেওয়া হবে, যাতে মানুষ বেশি বেশি করে ধর্ম চর্চা করতে পারে। সবচেয়ে বড় জিনিস হলো আমরা এই যে বিধবা ভাতা বলেন, আপনার বয়স্ক ভাতা বলেন, ওএমএস এর কার্ড বলেন, এই কার্ডগুলো বিতরণের এতদিনের যে অনিয়ম, ইনশাআল্লাহ অনিয়ম দূর করে আমরা আরো একটি কার্ড দেব, আরো একটি ব্যবস্থা চালু করব। আমরা বিভিন্ন অসহায় দুস্থ পরিবারকে সহায়তা করবার জন্য আমরা এই ফ্যামিলি কার্ড, এই কার্ডের সাথে আপনারা অনেকেই পরিচিত না, নতুন এই কার্ডটি দিব আপনাদের। আমরা এটা নিয়ে অনেক বক্তব্য দিয়েছি। এটার নাম হলো পারিবারিক কার্ড, ইংরেজিতে বলে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা আমরা প্রথম দফায় 50 লক্ষ পরিবারকে, সারা বাংলাদেশে 50 লক্ষ পরিবারকে দিব। তাহলে আমাদের সেনাটিতে এই বক্তব্য 50 লক্ষ পরিবারকে আমরা এই ফ্যামিলি কার্ড দিব। তাহলে আমাদের সেনাটিতে বাংলাদেশের ইউনিয়ন আছে কয়টা? 5,000, 5,500। প্রথম দফায় যদি 50 লাখ কার্ড আমরা বাংলাদেশে দিই, তাহলে ভাগে সেনাটি ইউনিয়ন 1000 কার্ড পায়। 1000 একটু কম পায়, কিছু কম পায়। 1000 একটা 9,995টা হয়েছে হিসাব। হ্যাঁ, ভালো বলছে আমাদের বোন। 9,995টা পাইছি। তার মানে ধরে দেন 995টা কার্ড
আমরা যদি আমাদের এই সেনাটি ইউনিয়নের 995টা পরিবারকে এই কার্ডটা দিই, এই কার্ডটার বেনিফিট কি? এই কার্ডটা পেলে কি হবে? এই কার্ডটা পেলে আপনি প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে, ওই যে বিকাশ অ্যাকাউন্ট আছে না, ওই অ্যাকাউন্টে আপনি 2 থেকে 2,500 টাকা পাবেন। এই টাকা দিয়ে আপনি ন্যায্য মূল্যের দোকানে, ন্যায্য মূল্যের দোকান বুঝেন তো, 60 টাকা যদি চালের কেজি হয়, ওই দোকানে চালের কেজি হবে 40 টাকা বা 30 টাকা। এই ন্যায্য মূল্যের দোকান থেকে আপনি চাল, ডাল, তেল, নুন, বিভিন্ন আপনার নিত্য পণ্য সামগ্রী আপনি কিনতে পারবেন এই কার্ডটা থাকবে। আর এই কার্ডের 2,500 টাকা পাওয়ার থেকে আরেকটা সুন্দর বেনিফিট পাবেন, যেটা সবার প্রয়োজন। সেটা হলো যে আপনি চিকিৎসা করতে গেলেন সেনাটি একটা স্বাস্থ্য কেন্দ্রে বা কোনো একটা ডাক্তারখানায় বা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে বললো যে আপনার যে রোগ, এই রোগ এখানে চিকিৎসা হবে না, আপনাকে খুলনা শহরে যেতে হবে বা ঢাকায় যেতে হবে। কিন্তু আপনার তো সেই টাকা নেই। আপনার যদি এই কার্ডটা থাকে, তাহলে আপনার খুলনা বলুন আর ঢাকা বলুন, ওই চিকিৎসার ব্যয়টা বিএনপি সরকার আপনাদের এই কার্ডের একটা সবচেয়ে বড় বেনিফিট, যে আপনি চিকিৎসা করছেন, এই ডাক্তার বলছেন যে এই রোগ সারার মতো এখানে আমার ক্ষমতা নেই, আমার চিন্তা পারছেন, তখন এই কার্ডটা আপনার থাকলে আপনি যেই ডাক্তার এখানে রেফার করবে, আপনার এই ডাক্তার, সেই ডাক্তারের চিকিৎসাটা সরকার দিবে। এই কার্ডটার একটা অনন্য বৈশিষ্ট্য। সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন এই কার্ডের? বলতে পারবেন এই কার্ডটার বড় বৈশিষ্ট্য কি কেউ? তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের বিএনপির নেতা কর্মীরাই এটা বোঝা যাচ্ছে যে বিএনপির নেতা কর্মীরা কোনো কাজ করে না, করে। তাহলে আপনার জানতেন এটা, যে কার্ডটা আসলে কারা পাবে এই কার্ডটা? এই কার্ডটা পাবে প্রত্যেক পরিবারের যিনি মা, বয়স্ক মা বা গৃহিণী বা বধূ বা বোন, তিনি পাবে এই কার্ডটা। কারণ আমরা জানি যে আমাদের সমাজটা এমন একটা ব্যবস্থা, এমন একটা অবস্থা, এমন একটা দুরবস্থা, যে অনেক সময় মা বৃদ্ধ হয়ে গেছে, ছেলে তাকে দেখে না। আল্লাহ মাফ করুক, এরকম অবস্থা আছে। কিন্তু অনেক সময় দেখা যায় স্বামী তার স্ত্রীকে ঠিক মতো ভরণ পোষণ দিচ্ছে না, টাকা পয়সা দিচ্ছে না, এতে আমাদের মা খুব অসহায় হয়ে পড়ে। সে খুব তখন অসহায় হয়ে পড়ে, কার কাছে যাবে? এই জন্য বেগম খালেদা জিয়া আপনার বিধবা ভাতা দিয়েছে এই অবস্থার জন্য। এবার আমরা দেব এই কার্ডটা মাকে, যাতে মা তার ছেলে তাকে সাহায্য না করলেও, আমাদের গৃহিণীকে তার স্বামী সাহায্য না করলেও অন্তত আত্মস্বাবলম্বী, আত্মনির্ভরশীল হতে পারে আমাদের ওই মাকে। 2 থেকে 2,500 টাকা দিয়ে তার পেট চালাতে পারবেন এবং চিকিৎসা ব্যয়টাও এটা দিয়ে হবে, ফ্রি চিকিৎসা হবে, তাই না? এই জন্য আমরা এই কার্ডটা প্রথম চোটে 50 লক্ষ সারা বাংলাদেশে দেব, পরের চাপে আবার 50 লক্ষ, এইভাবে গোটা বাংলাদেশকে আমরা সরকারি একটা সহায়তার মধ্যে আনবো। এবং এই টাকাগুলো কোত্থেকে আসবে তারও একটা বক্তব্য আমরা দিব নির্বাচনের পরে বা আগেই আমরা বলবো যে আমরা কিভাবে এটা করবো। আপনি এখন বলতে পারেন যে এই কার্ডটা প্রদান করে তো ভাই আপনি আপনার দলকেই দিবেন। মনে রাখবেন, বিএনপি যে রাজনৈতিক দল, আমরা জনগণের ভাষাকে প্রাধান্য দিব। অতীতের সেই আপনার বিধবা ভাতা কার্ড, অতীতের ওএমএস-এর কার্ড, অতীতের বয়স্ক ভাতা কার্ড, এগুলোকে নিয়মে আনা হবে, সমস্ত অনিয়ম দূর করে, আর এইগুলো নিয়মতান্ত্রিক ভাবে দেওয়া হবে। যেমন এইগুলো প্রদানের জন্য আমরা বর্তমানে একটা খসড়া রাফ পরিকল্পনা করেছি। সেটা হলো পিওনো সাহেব, আমাদের কৃষি অফিসার সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব ইউনিয়নে,
আমাদের বিএনপির একজন প্রতিনিধি, আর সর্বোপরি আপনাদের ভাই হিসাবে আমি থাকবো ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। ইনশাআল্লাহ এইভাবে কাজ করবো। আরেকটি কাজ আমরা দেব কৃষি পরিবার, কৃষক পরিবারকে যারা কৃষি পেশার সাথে জড়িত। আপনারা বাড়িতে অনেকে শাক সবজি, বেগুন, আলু, পটল লাগান, অনেকে মাঠে ধান চাষ করেন, ভুট্টা চাষ করেন, ডাল চাষ করেন, এরা হলো কৃষক। এই কৃষকের পরিবারকে জন্য আমরা কৃষি কার্ড দিব। কৃষি কার্ড, কৃষক পরিবার কৃষি কার্ড, এই কৃষি কার্ডে আপনি যা যিনি পাবেন, তিনি মাসে 5,000 টাকা তার অ্যাকাউন্টে পাবেন। এটা দিয়ে সে আগের মতোই চাল ডাল তেল নুন কিনবেন, সার, কীটনাশক, বীজ, যেটা আপনি কৃষক এগুলো আপনি কিনতে পারবেন। এটা দিয়ে আবার আপনি লোন নিতে পারবেন ব্যাংকের থেকে। যদি কৃষক আপনি কৃষি কাজ করবেন, অনেক টাকা দরকার, ব্যাংক আপনাকে লোন দেবে, কিন্তু সুদ মুক্ত লোন। কারণ ইসলাম সুদ পছন্দ করে না, বিএনপিও সুদ পছন্দ করে না, বিএনপিও সুদ নেবে। সেজন্য আমরা সুদ মুক্ত এই লোনেরও ব্যবস্থা হবে। একই সাথে এই কার্ডে আপনি চিকিৎসা সেবা, এই যে কার্ড দেখলেন না, এই কার্ডের মতো পাবেন। চিকিৎসা সেবাও পাবেন। আপনি যেগুলো চিকিৎসা পাচ্ছেন না, খুলনায় দরকার, ঢাকা দরকার, চট্টগ্রাম দরকার, এই চিকিৎসা সেবাটা সরকার আপনাকে দিয়ে দিবে। আমাদের দিঘলিয়ায় দেখা যাচ্ছে যে আপনি চিকিৎসা করতে গেছেন, আপনার শ্বাসকষ্ট, ধরে নেন আপনার শ্বাসকষ্ট, অনেকে অনেক রোগ থাকে। এখন শ্বাসকষ্ট হলে কি হবে? আপাতত অক্সিজেন নিতে হবে, তাই না? অক্সিজেন লাগবে। কিন্তু দিঘলিয়ায় দেখা যাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের সিলিন্ডার আছে 10টা, অক্সিজেন সিলিন্ডার আছে 10টা, কিন্তু রোগী আছে 20টা। রাত পর্যন্ত কষ্ট পাবে। আমরা পরিকল্পনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে প্রাইভেট যে মেডিকেল গুলো খুলনায় আছে, তাদের কিন্তু আপনার সিলিন্ডার আছে 20টা, রুগী আছে 5টা। কারণ অনেক টাকা তো ওইখানে, রুগী আছে 5টা, সিলিন্ডার আছে 20টা, তাহলে ওই 15টা ফাঁকা থাকে না। আমরা তখন আমাদের এই সরকারি হসপিটালের বাদ বাকি 10 জন রোগীকে আমরা ওই বেসরকারি হসপিটালে ট্রান্সফার করবো, ওই টাকাটা বিএনপি সরকার দিয়ে দিবে। এইভাবে আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করব। এবং আরেকটা বাস্তব জিনিস, আমি যে কর্মসংস্থানের কথা বললাম, এই চিকিৎসা সেবা দেওয়ার জন্য ছোটবেলায় আপনারা অনেকে বাড়ি বাড়ি টিকা দিতে আসতো একজন হেলথ অফিসার। আমরা যখন ছোট ছিলাম দৌড়ে বাড়িতে পালিয়ে যেতাম, ওই টিকা দিতে ভালো লাগতো না। টিকাটা দরকার ছিল, আপনাদের সবার মনে আছে যে একজন টিকা দিতে আসতো, তারপরে একটা ক্যাপসুল দিত, ওই যে তেলের মতো ক্যাপসুলটা খাওয়াই দিত, তাই না? এই সমস্তকে বলা হয় স্বাস্থ্যকর্মী। এইবার আমরা সারা বাংলাদেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব, 1 লক্ষ। অর্থাৎ আমাদের কর্মসংস্থানের একটা ভালো ব্যবস্থা হবে। এবং এই যে স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দিব, নতুন উদ্যোগ নিয়ে আমরা কাজ করব। আমাদের নেতারা আরো বলেছে যে ক্রিশ্চিয়ান পিপুলস মিলের মাঝখানে রাস্তাটি খুলে দিতে হবে। এইটা আমাদের স্থানীয় নেতারাই পাবে, তাই না? এটা স্থানীয় নেতারা পারবে না। এটা এটা খুব ছোট ব্যাপার, এটা আপনারা যদি না পারেন না, নিশ্চয়ই আমার নেতারা পারবে। এখন যাই হোক, আপনারা মনে রাখবেন যে দিঘলিয়াকে উন্নয়ন উৎপাদনে অব্যাহত রাখার জন্য অনেকে বয়ান তৈরি করেছেন, অনেকে বয়ান তৈরি করেছেন যে এ দল দেখলাম, বি দল দেখলাম, গত স্বাধীনতার 55 বছরে এ দল দেখলাম, বি দল দেখলাম, নতুন দলকে দেখতে চাই। এরকম একটা খুতবা কি দেওয়া হচ্ছে না সারা শহর ঢাকায়, সারা বাংলাদেশে, যে এ দল দেখলাম, বি দল দেখলাম, নতুন দলকে দেখতে হবে। আমার স্পষ্ট কথা, নতুন দলকে কি আমরা 1971 সালে দেখিনি? সুতরাং আমরা আপনার ভাই হিসাবে, আপনাদের এলাকার সন্তান হিসাবে আমি একজন নতুন প্রার্থী।
এর আগে কখনো এমপি মন্ত্রী আমি হইনি। আমাকে একবার পরীক্ষা করার সুযোগ আপনাদের দিতে হবে। একবার আপনাদের এই ভাইটিকে পরীক্ষা করে দিতে হবে যে তিনি যা বলছেন বা চিন্তা করছেন কিনা। আমি যে সন্ত্রাস মুক্তর কথা বলছি সেটা আমি করছি কিনা, আমি যে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা দেওয়ার কথা বলছি, আমি যে রাজনৈতিক ঐক্যের কথা বলছি সেটা আমি করছি কিনা, আমি যে উন্নয়নের কথা বলছি সেটা আমি করছি না। আমি কখনো এমপি মন্ত্রী ছিলাম না। 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আমি একটা ছাত্র সংগঠনের সভাপতি ছিলাম। অতি সামান্য, অতি সংকীর্ণ আমার ক্ষমতা ছিল। সেই সীমিত ক্ষমতা দিয়ে আমি আমার অঞ্চলের মানুষকে উপকার করেছি কি করিনি তার সাক্ষী আপনারা তার সাক্ষী দিলেন যে আমি আমার সীমিত সক্ষমতা দিয়ে আমার অঞ্চলের মানুষকে আমি উপকার করেছি কি করি না, আর সাক্ষী দেবে মহান রব্বুল আলামিন। কারণ আমি রাজনীতি করি 40 বছর যাবৎ জাতীয় পর্যায়ে। স্থানীয়ভাবে আমি রাজনীতিতে স্থানীয় মানুষকে আমি রাজনীতির চোখে দেখি না। স্থানীয় মানুষকে আমি দেখি আমার নিজের মানুষ, আমার নিজের লোক। তাদের শক্তিতে বলিয়া হয়ে আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি। ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে শক্তি দেন, আপনারা যদি আমাকে সমর্থন দেন, আপনারা যদি আমাকে সহায়তা দেন, তাহলে দিগলিয়াবাসী, এই সেদাটিবাসী একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন সম্মানিত বন্ধুগণ, দেখতে পাচ্ছিলেন এতক্ষণ বক্তৃতা করছিলেন সেনাটি 7 নম্বর ওয়ার্ডে কর্তৃক আয়োজিত খুলনা 4 তথা রূপসা দিগলিয়ার প্রাণপুরুষ উন্নয়নের কারিগর জনতা জনাব আজিজুল বারী হেলাল ভাই, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় আজকে দিগলিয়ায় আমরা যদি হেলাল ভাইকে ভালোবাসি তাহলে চুপচাপ পারবো তো আমরা বসে থাকতে। ঠিক আছে, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে দোয়া পরিচালনা করছেন আমাদের মসজিদের আলোচনা সভা। এই আলোচনা সভায় এতক্ষণ বক্তৃতা করছিলেন আমাদের জনাব আজিজুল বারী হেলাল ভাই। হুজুরকে দোয়া পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখনই দোয়া পরিচালনা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মজলিস। আমরা এই দোয়া মজলিস থেকে পুরুষরা একটা সবক গ্রহণ করি। আমরা যারা পুরুষরা আছি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়বো। মা বোনেরা যারা আছে তারা আমরা ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমরা সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. دعاء الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه وعترته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته وعلى الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا
فانصرنا على القوم الكافرين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين واجعلنا منهم لا خوف عليهم ولا هم يحزنون يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا غفار الذنوب يا ستار العيوب يا علام الغيوب أي मेरे मौला আমরা প্রতিবাই গুনাহগার বান্দা আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতকে উদ্দেশ্য করে নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়ে দিন ইয়া আল্লাহ খাস করে এই মজলিসে যা কিছু তেলাওয়াত করা হলো সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ আর যা কিছু ইবাদত বন্দি করা হয়েছে ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে আপনি কবুল করিয়ে নিন ইয়া সবটুকু সর্বপ্রথম আকাই নামদার তাজদার মদিনা সরওয়ার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছে দিন বাবা আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত বা ঈমান কবরে শাহিদ সকলের আমলনামায় সবটুকু পৌঁছে দিন ইয়া আল্লাহ বিশেষ করে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত উপলক্ষে এই দোয়া আল্লাহ তার আমলনামায় সবটুকু পৌঁছে দিন ইয়া আল্লাহ তার কবরের আযাবকে মাফ করিয়ে দিন আল্লাহ কবরের মধ্যে শান্তির ফয়সালা করিয়ে দিন আল্লাহ কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিন আল্লাহ কবরের মধ্যে জান্নাতের পোশাকের ব্যবস্থা করিয়া দিন আল্লাহ কবরের সাথে জান্নাতের দরজাকে খুলিয়া দিন আল্লাহ বিশেষ করে তার ছোট্ট ছেলে জনাব আরাফাত রহমান কোকো তিনিও ইন্তেকাল করে কবরে শায়িত তার কবরের আযাবকে মাফ করিয়া দিন আল্লাহ তার কবরের মধ্যে শান্তির ফয়সালা করিয়া দিন আল্লাহ তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ইন্তেকাল করে কবরে শায়িত আল্লাহ তার কবরের আযাবকে মাফ করিয়া দিন আল্লাহ তার কবরের মধ্যে শান্তির ফয়সালা করিয়া দিন আল্লাহ যা কিছু ইবাদত বন্দি করা হয়েছে আর সবটুকু তাদের আমলনামায় পৌঁছায় দিন আল্লাহ বিশেষ করে বেগম খালেদা জিয়ার যেই বড় সন্তান জনাব তারেক রহমান আল্লাহ হায়াতের জিন্দেগিতে আসে আল্লাহ তার নেক হায়াত দান করিয়া দিন আল্লাহ তার সুস্বাস্থ্য কামনা করিয়া তার হায়াতের মধ্যে বরকত দান করিয়া দিন ইয়া আল্লাহ খাস করে আমাদের সকলকে আপনি দিনদার পরেজগার মুত্তাকি হিসেবে কবুল করিয়া নিন ইয়া আল্লাহ আমাদের এই বাংলাদেশকে আপনি সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ বাংলাদেশের উপরে সর্বপ্রকার রহমত বরকত নাযিল করিয়া দিন আল্লাহ বাংলাদেশের থেকে সর্বপ্রকার বালা মুসিবত দূর করিয়া দিন আল্লাহ আজকের এই দোয়া মাহফিলের প্রধান অতিথি জনাব আজিজুল বারী হিলাল সাহেবের নেক হায়াত দান করিয়া দিন আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করিয়া দিন আল তার শারীরিক সুস্থতা আপনি দান করিয়া দিন ইয়া আল্লাহ খাস করে আরো যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের দিলের নেক মাকসাদ গুলোকে পূর্ণ করিয়া দিন ইয়া আল্লাহ আমাদের সকলকে নেক এবং এক হওয়ার তৌফিক দান করিয়া দিন আল্লাহ সারা বিশ্বের যে স্থানে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত আল্লাহ কাফের মুশরিক ইহুদি নাসারাদের হাতে মার খাচ্ছে আল্লাহ খাস করে আপনি মুসলমানদেরকে সাহায্য করুন আল্লাহ কাফের মুশরিক ইহুদি নাসারাদের হিদায়াত থাকলে হিদায়াত দিন আল্লাহ হিদায়াত না থাকলে আপনি তাদেরকে ধ্বংস করিয়া দিন আল্লাহ মজলুম মুসলমানদের সহায়ক আপনি হয়ে যান আল্লাহ গাজায় ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন চলছে আল্লাহ এই মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ যে সমস্ত ভাই শাহাদাত বরণ করছে আল্লাহ তাদেরকে আপনি জাযায়ে খায়র দান করিয়া দিন আল্লাহ তামাম বিশ্বের মুসলমানরা যে যেখানে নির্যাতিত আল্লাহ সকলকে আপনি সহযোগিতা করুন ইয়া আল্লাহ খাস করে আমাদের আত্মীয় স্বজন যে যেখানে অন্ধকার কবরে শায়িত অনেকের জনম দুঃখনী আব্বা আম্মা ইন্তেকাল করে কবরে শায়িত বাড়িতে যে মাকে মা বলিয়া ডাকতে পারে না আব্বাকে আব্বা বলিয়া ডাকতে পারে না আল্লাহ এরকম জনম দুঃখনী মা বাবা যাদের কবরে শায়িত তাদের কবরে আযাবকে মাফ করিয়া দিন
ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করিয়া দিন, শিফায়ে কামিলা আজিলা দাইমা নসিব করিয়া দিন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের তাকাজাগুলোকে আপনি পূর্ণ করিয়া দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك اللهم اغفر أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم اللهم فرج الكرب عن أمة محمد صلى الله عليه وسلم আল্লাহ বিশেষ করে যারা আজকের এই দোয়ার মাহফিলের আয়োজন করেছে, বিশেষ করে সরিষাবাড়ি পাড়াবাসী সহ আরো যারা, আল্লাহ সকলের নেক মাকাসিদকে আপনি পূর্ণ করিয়া দিন। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দিন। আল্লাহ আমাদের সকলকে দেশের জন্য, ইসলামের জন্য, রসুলের আদর্শবান সৈনিক হিসাবে আমরা দুনিয়াতে চলতে পারি সেই তৌফিক দান করিয়া দিন। আল্লাহ যতদিন হায়াতের সাথে রাখবেন, ঈমানের সাথে, তওবার সাথে, তাকওয়ার সাথে, আখলাকের সাথে, ইখলাসের সাথে, দ্বীনের উপরে ইস্তেকামতের সাথে থাকতে পারে সেই তৌফিক দান করিয়া দিন। হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তওবার সাথে, তাকওয়ার সাথে, কালিমার সাথে, ঈমানের সাথে যেতে পারে সেই তৌফিক দান করিয়া দিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।